আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নেভানোর কাজ শেষে অসুস্থ হয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। দাবির মুখে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া 50 ভাগ কমানোর সিদ্ধান্ত 1 ডিসেম্বর থেকে কার্যকর। কারো চিকিৎসার নামে জনগণকে জিম্মি না করতে আওয়ামী লীগের আহ্বান, খালেদাকে বিদেশে চিকিৎসার বাধা দূর করার দাবি বিএনপির। 11 লাখ রোহিঙ্গার মধ্যে জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, প্রশাসন কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি। এবং মুশফিক ও লিটন দাসের ডাবল সেঞ্চুরির পার্টনারশিপে চট্টগ্রাম টেস্টের লড়াইয়ে ফিরল বাংলাদেশ, লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে ব্রিটেনের 9 বছরের শিশুর অটিজম বিষয়ক অ্যাপ তৈরির খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের 12টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজ শেষে অসুস্থ হয়ে ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ মিলন মারা গেছেন। সাদি মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলিম আল রাজের রিপোর্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোমল্যান্ড নামে একটি কারখানায় সকালে আগুন লাগে। রাসায়নিক কেমিক্যালের মজুদ থাকায় এর কয়েক মিনিট পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করা ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সাথে অন্য ইউনিটগুলো যোগ দেয়। গভর্নমেন্ট ফায়ার সার্ভিস আসার আগে আমরা আমাদের নিজস্ব শক্তি থেকে আগুন নিভানোর প্রচেষ্টা চালাইছি। মালিক পক্ষ বলছে ভূমিকম্পের কারণে বৈদ্যুতিক লাইনের ত্রুটি দেখা দিতে পারে। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। হঠাৎ আওয়াজ পাওয়া পরে দেখে যে একটা জায়গা থেকে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রোডাকশন হাউসে ইয়াতে রাখা হয়, যে পরের দিনের প্রোডাকশনের জন্য আগেই রেডি করে রাখা হয়। ওখানে হয়তো বা আগুনের স্ফুলিঙ্গ পরে এটাতে বিদ্যুতিক ইয়ার থেকে সূত্রপাত হইতে পারে, আমরা এই ধারণাটাই করছি। রাসায়নিকের এই কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন পর আমরা একটু ফিজিক্যালি দেখবো আর কি কী কারণে আগুন লাগলো এবং সম্ভাব্য কী পরিমাণে ক্ষতি হতে পারে, একটু সময় লাগবে। যেন মাঝে মধ্যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে, এই জন্য যা দরকার সেফটি এদের, এটা আমরা নিশ্চিত করব। এদিকে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মিলন নামে এক অগ্নি নির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আগুন নিভিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। আলিম আল রাজি, চ্যানেল আই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া 50% ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জ্বালানি তেলের দামের পর বাড়ে বাস ভাড়াও, আর এরপর থেকেই বাস ভাড়া অর্ধেকের দাবি নিয়ে সড়কে নামেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্টেক হোল্ডারদের সাথে বৈঠকও করেছে বিআরটিএ। তবে বৈঠকে বেসরকারি বাস মালিকরা শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে রাজি হয়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগ সরকার যৌক্তিক যে কোনো দাবি বাস্তবায়ন করে। পরিবহন ভাড়ায় কনসেশন তথা হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীরা 50% ভাড়ায়
যাতায়াত করতে পারবে। মন্ত্রী জানান দ্রুতই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীগণ বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এই কনসেশন সুবিধা পাবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এই কনসেশন প্রযোজ্য হবে না। বেসরকারি বাস মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে শনিবার বিআরটিএতে যে আলোচনা হবে সেখানে সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। চলাচলের ক্ষেত্রে ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বেইলি রোডে বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় আহত ব্যাংকার ফখরুল হাসান ও তার 6 মাস বয়সী শিশু সন্তানের শারীরিক আঘাত কাটিয়ে উঠতে 3 মাসের বেশি সময় লাগতে পারে। দুর্ঘটনা ঘটানো প্রাইভেট কারের চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাসুদ শাকিলের রিপোর্ট। গত শুক্রবার বিকেলে ব্যাংকার ফখরুল হাসান ও তার 6 মাস বয়সী শিশু সন্তান ইব্রাহিম মোহাম্মদকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। রিকশা করে যাওয়ার সময় বেইলি রোডে প্রাইভেট কার সজোরে ধাক্কা দিলে শিশু সন্তান সহ রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এখন আমার ডান হাতের ব্যথা তো প্রচণ্ড আছে এখনও, কারণ ওই পুরোপুরি প্লাস্টার এখনও করা হয় নাই। সিটি স্ক্যান রিপোর্টে আসছে, ডাক্তারকে দেখাইছি, তো আমার হাতের এখানে মানে অনেকটুকু গভীর ক্ষত আছে। গত শুক্রবারে আমার ছেলেটা কত সুস্থ ছিল, আমার হাজবেন্ড সুস্থ ছিল, আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়ার পর বসুন্ধরা যাব ভাবছিলাম আমার ছেলের জন্য ওয়াকার কিনবো। তো আজকে তো আমার ছেলে ওয়াকারে আর হয়তো বসতেই পারবে না, ওর পাটা ঠিক হতে হতে তো ওর হাঁটার সময়ই চলে যাবে। গাড়ির চালক একজন কিশোর, পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। বকে যাওয়া কিশোরদের রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনা ঘটানো বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তার বাবা আইনজীবী হওয়ার কারণে এর বিচার হয় নাই, সে পার পেয়ে গেছে। যদি আজকে পার পেয়ে যায় তাহলে সে ওই ঘটনা আমাদের সাথে যা ঘটছে, আমরা তো আল্লাহর রহমতে কোনো রকম বেঁচে গেছি, ভবিষ্যতে তো আরও অনেক বড় দুর্ঘটনা সে ঘটাইতে পারে। যদি আজকে শাস্তি হয় একটা দৃষ্টান্তমূলক, তাইলে বাকিরা সবাই ভয় পাবে যে আমাদের ঘটনার পরেও ছেলেরা আরো রেস করে নিজেরা মারা গেল। তো এরকম ঘটছে বেইলি রোডে যারা যায় বা ওইদিকে রমনা পার্কের ওইদিকে, ওরা অনেকেই বলতেছে যে এরকম ওরা প্রায় রেস করতো। রাজধানীতে কিশোরদের এমন বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনা ঘটানো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আরো বেড়ে যায়। আমার বাচ্চাটা এই যে সারাক্ষণ এখানে ছুটোছুটি করতে, যে আজকে চেয়ারে বসেও খেতে পারতেছে না, কোনো খেলনা দিয়ে খেলতে পারছে না, এর যে আসলে কষ্টের কিছু নেই। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো চিকিৎসার নামে দেশ ও জনগণকে জিম্মি করা যাবে না। কোনো ইস্যু সৃষ্টি করে দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। দেশবিরোধী ষড়যন্ত্রের চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকের সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান যদি ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যে না থাকত, তবে হত্যাকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করতে পারত না। একই ধারাবাহিকতায় জেল হত্যা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার বলে জেলখানায় না থেকে খালেদা জিয়া বাড়িতে থাকতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে সর্বোচ্চ চিকিৎসাও পাচ্ছেন খালেদা জিয়া। কারো চিকিৎসার নামে দেশ ও জনগণকে জিম্মি করা যাবে না। কোনো ইস্যু সৃষ্টি করে শান্তি শৃঙ্খলা ভঙ্গ নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থান,
সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশটা প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে। খালেদা জিয়াকে নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির করা অভিযোগের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেগম জিয়ার পাশে থাকেন আপনারা, ফখরুল সাহেব। আওয়ামী লীগ বা সরকারের কেউ বেগম জিয়ার পাশে থাকে না। তার ব্যক্তিগত পছন্দের চিকিৎসকরাই তাকে চিকিৎসা করাচ্ছে, তার চিকিৎসার দায়িত্বে রয়েছে। তার আশেপাশে লোকেরা হচ্ছেন বিএনপির লোকেরা, তার পরিবারের লোকেরা। আপনারা স্লো পয়জনিং যদি করে থাকে, পাশের লোকেরাই করতে পারে। হুকুমের আসামি শেখ হাসিনা হবে না, সেটা হলে ফখরুল সাহেব আপনি হবেন হুকুমের আসামি। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলেও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সমস্ত বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া অনুষ্ঠান শেষে এই আহ্বান জানান তারা। খালেদা জিয়ার বিদেশে পাঠানোর চেয়ে সরকার পতনের আন্দোলনে বেশি জোর দেওয়ার পরামর্শ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। আক্তার হোসেনের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতি হওয়ায় সুস্থতা কামনায় সারা দেশে দোয়া কর্মসূচি পালন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পরে বিশেষ দোয়ায় অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা। দোয়া শেষে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে সমস্ত বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। চিকিৎসকরা বারবার বলছেন যে এই বাংলাদেশে এখন নেত্রীর যে চিকিৎসার প্রয়োজন, এই চিকিৎসা বাংলাদেশে নাই, বিদেশে নেওয়া প্রয়োজন। কিন্তু আজকে সরকার এত নির্দয়, আজকে তারা রাজনৈতিক হিংসার পরিবর্তী হয়ে তারা আজকে নির্দয়ভাবে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিদেশে গিয়ে চিকিৎসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি যে কোনো সময় অশান্ত হয়ে উঠতে পারে। প্রতিদিনই দেখি জামিন পায়, খালেদা জিয়া কেন আজও জামিন পেলেন না? কোন আইনের বলে আদালত তাকে জামিন কনসিডার করলো না? এই ব্যাখ্যাটা তো আমরা চাইতেই পারি। দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে কখনো কোনো বিস্ফোরণ ঘটে না। জনগণের আন্দোলন কিন্তু রিমোট কন্ট্রোলে চলে না, জনগণের বিস্ফোরণের রিমোট কিন্তু কারো হাতে থাকে না। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবারের 5 সদস্য। তারাও খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর দাবি জানান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে বিদেশে পাঠিয়ে দিতে চায়। কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা বেগম খালেদা জিয়াকে দেখিয়েছেন তা অনুধাবন করতে বিএনপি ব্যর্থ হয়েছে। রাতে মন্ত্রী বাংলাদেশ 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর, এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্যে বিএনপি যদি চায় বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার আসলে কি হয়েছে সেটি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। কিন্তু সেগুলোর তোয়াক্কা না করে শুধুমাত্র বিদেশ নিয়ে যাওয়ার যে তারা ধোঁয়া তুলছেন, দাবি তুলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 11 লাখ রোহিঙ্গাদের মধ্যে জঙ্গিবাদের উত্থান হতে পারে, যদিও এ বিষয়ে দেশের প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার 13 বছর উপলক্ষে আলোকচিত্র চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার। তিনি বলেন, 1971 ও 2008-এর মুম্বাই হামলার মধ্যে যোগসূত্র রয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে একসঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীটি চলবে 28 নভেম্বর পর্যন্ত। আয়োজন সহযোগিতায় কাজ করছে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি। থেকে আমাদের 11 লক্ষ বাস্তুচ্যুত
রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয় তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। যদিও আমরা সতর্ক রয়েছি, যদিও আমরা তাদেরকে সব ধরনের আমরা আমাদের বেড়াজালের মধ্যে আছে, তারপরও আপনারা দেখছেন তারা নিজেরাও রক্তক্ষরণ হচ্ছে তাদের ক্যাম্পের ভিতরে। That the forces that threaten you are the same forces that threaten us. To work together to secure that same future and ensure that India, Bangladesh and indeed all of South Asia is no longer plagued by the scourge of terror, because as we all know, terrorism does not belong to any religious group or any religious teaching. Terrorism comes from human beings. রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের জেলা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে আজীবন বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। এর আগে বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দেওয়ার অভিযোগে কাটাখালী পৌরসভার 2 বারের নির্বাচিত মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন কাটাখালী পৌরসভার কাউন্সিলররা। জেলা আওয়ামী লীগ থেকে তার প্রাথমিক সদস্যপদ বাতিল সহ বহিষ্কার আদেশের সুপারিশের জন্য একমত হয়ে সকলে সিদ্ধান্ত দিয়েছে এবং সাথে সাথে তার এই অপকর্মের জন্যে বিচার দাবির প্রেক্ষিতে আমরা আমাদের জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহ আমাদের বিজ্ঞ 5 আইনজীবীকে দায়িত্ব আমাদের সভাপতি মহোদয় অর্পণ করেছে যে কিভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। এবার আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে টাইগাররা, আর আজকের আয়োজনের শুরুতেই সেই খবর। লিটন ও মুশফিকের 204 রানের অবিচ্ছিন্ন জুটিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে টিম বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ 4 উইকেট হারিয়ে 253 রান। লিটন দাস নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন 113 রানে, আর মুশির ব্যাট অপরাজিত 82 রানে। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা 10 মিনিট আগে শেষ হওয়ায় দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে সকাল 9:45টায়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন সাদি মাহমুদ। বহুদিন ধরে যে ঘণ্টির অপেক্ষায় ছিলেন ব্যাটার ইয়াসির আলী চৌধুরী, অবশেষে সেই মুহূর্তটি এলো পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। 3 ফরম্যাটের স্কোয়াড ঘুরে ইয়াসির নিজের শহরেই পড়লেন অভিষেক ক্যাপ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ক্যাপ্টেন মুমিনুলের, তবে মুমিনুলের সিদ্ধান্তকে দিনের শুরুতে সঠিক প্রমাণ করতে পারেননি টাইগার ব্যাটাররা। দলীয় 50 রান তুলতেই প্যাভিলিয়নে 4 টপ অর্ডার। একে একে ফিরে যান সাইফ, সাদমান, শান্ত আর ক্যাপ্টেন নিজে। হতাশার প্রথম সেশন কাটিয়ে মুশফিকুর রহিম আর লিটন দাসের হাত ধরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত এক সেশন কাটান সাবেক আর বর্তমান উইকেট কিপার ব্যাটসম্যান মিলে। ধৈর্যের পরীক্ষায় পাশ করে দিনের দ্বিতীয় সেশনে 102 রান তোলেন মুশফিক লিটন জুটি। শেষ সেশনে এসে টাইগার সমর্থকদের স্বপ্ন আরও বড় করেছেন দুজন মিলে। একের পর এক দৃষ্টিনন্দন শটে দুজনই পেরিয়ে যান হাফ সেঞ্চুরি। লিটন দাস তো তার ইনিংসকে নিয়ে গেছেন 100 ছাড়িয়ে। প্রথমবারের মতো টেস্টে সেঞ্চুরির দেখা এই কিপার ব্যাটসম্যানের সাথে। 50 বলে করেছেন 50 আর সেঞ্চুরি এসেছে 199 বলে। Absolutely marvelous. He dived for it at the last moment. And the crowd are going bonkers here. The support staff are absolutely. প্রথম দিন শেষে চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে আছে টিম বাংলাদেশ। 4 উইকেটে 253 টাইগারদের। লিটন 113 এবং মুশফিক 82 রানে অপরাজিত আছেন। এতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো শুরুর ইঙ্গিত ক্যাপ্টেন মুমিনুলের দলের। Flags are flying. Liton Dash 50, 100, 150 ছাড়িয়ে মুশফিকুর রহিম আর লিটন দাসের পার্টনারশিপ পেরিয়েছে 200 রান। এতে করেই চট্টগ্রাম টেস্টে ভালো কিছু স্বপ্ন দেখতে শুরু করেছেন টাইগার সমর্থকরা। এখন দেখার বিষয় দ্বিতীয় দিন টিম টাইগার্স আরও কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে পাকিস্তানকে।
চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। চট্টগ্রাম টেস্টে লিটন দাসের অসাধারণ সেঞ্চুরির পর স্বস্তি প্রকাশ করেছেন টাইগারদের ব্যাটিং কোচ অ্যাশোয়েল প্রিন্স। তিনি বলেন, দলের বিপর্যয়ের সময় এমন সেঞ্চুরিতে যে কেউ লিটন দাসকে ক্লাস ব্যাটার হিসেবে মেনে নেবেন। সাদি মাহমুদের রিপোর্ট। দলকে মাত্র ৪৯ রানে রেখে একে একে বিদায় নিয়েছিলেন সাইফ হাসান, সাদমান ইসলাম, অধিনায়ক মুমিনুল এবং নাজমুল শান্ত। সেখান থেকে লড়াই শুরু লিটন আর মুশফিকের। তাদের দুজনের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিটা শুধু বাংলাদেশকে বড় বিপর্যয়ের হাত থেকেই বাঁচায়নি, সাথে ব্যক্তি লিটন ও ব্যক্তি মুশফিকের সমালোচকদের মুখেও লাগাম টেনেছে। দুজনের ধৈর্যশীল ইনিংস প্রশংসা পাচ্ছে ব্যাটিং কোচ অ্যাশোয়েল প্রিন্সের। লিটনের আজকের ব্যাটিং দেখে যে কেউ স্বীকার করবেন সে একজন ক্লাস ব্যাটসম্যান। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে যেটি ছিল খুবই উপভোগ্য। আশা করছি ধারাবাহিকতা ধরে রাখবে ও। আর মুশফিক সবসময়ই অসাধারণ। দিনের খেলা শেষ করার আগে কিছুটা চোট পেয়েছিলেন লিটন, যেটি কিছুটা চিন্তায়ও ফেলছে টাইগার সমর্থকদের। দিন শেষে কিছুটা চিন্তা থেকেই যাচ্ছে। লিটন চাচ্ছিল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সে যেন ব্যাট করতে পারে, সেটিও হয়েছে। আশা করছি দ্বিতীয় দিনে আরো ফিট হয়ে ব্যাট করতে পারবে লিটন। দুই টাইগার ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা করেছে পাকিস্তান টিমও। সাদি মাহমুদ, চ্যানেল আই, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ইনিংস ৩৫০ রানের মধ্যে আটকে রাখার পরিকল্পনায় টেস্টের দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তান দল। শুরুতে টাইগারদের ৪ উইকেট তুলে নিলেও দিনের বাকিটা সময় হতাশায় কেটেছে শাহিন আফ্রিদি, হাসান আলীদের। অবশ্য সেসব ভুলে শনিবার নতুনভাবে শুরুর পরিকল্পনা তাদের। দিন শেষে জানিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। আমার মনে হয় ওরা ভালো অবস্থানে আছে। ২৫৩ রানে দিন শেষ করেছে। ক্রিজে এখনও দুজন সেট ব্যাটসম্যান। তারপরও ৩৫০ রানের মধ্যে যদি তাদের থামাতে পারি সেটা হবে অসাধারণ। উইকেট যথেষ্ট স্লো। আমরা জানি আমাদের ঠিক জায়গায় বল করতে হবে। সে চেষ্টা করব এবং চাইব ব্যাটসম্যানরা যেন ভুল করে। মাঠে অ্যাশেজ সিরিজের আগে অধিনায়ক সংকট কেটে গেছে অস্ট্রেলিয়ার। ডানহাতি ফাস্ট বোলার প্যাট কামিন্সকে দলের ৪৭তম টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৮ বছর বয়সী কামিন্স প্রথম ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব পেলেন। বল টেম্পারিং অপরাধে ২০১৮ সালে ১ বছরের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া স্টিভেন স্মিথকে এবার দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। ১০ বছরের ক্যারিয়ারে ৩৪ টেস্টে ১৭৬ উইকেট পাওয়া কামিন্সের ৮ ডিসেম্বর শুরু অ্যাশেজ সিরিজ থেকেই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে। ওদিকে এক সময়ের সহকর্মীকে অশ্লীল খুদে বার্তা পাঠিয়ে অজি টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হওয়া টিম পেইন এবার সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এর ফলে অনিশ্চয়তায় পড়েছে ৩৬ বছর বয়সী পেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার। ২ বছর পর পর বিশ্বকাপ ফুটবল আয়োজন করা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে। এবার খোদ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। ফিফা প্রেসিডেন্ট বলেছেন, যারা হীনমন্যতায় ভুগছেন কেবল তারাই চায় না ২ বছর অন্তর অন্তর ফুটবলের বিশ্ব আসর দেখতে। তিনি বলেছেন, যারা এটির বিরোধিতা করছেন তারা আসলে পরিবর্তন নিয়ে ভীত এবং নিজেদের অবস্থান নিয়ে শঙ্কিত। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কংগ্রেসে যোগ দিয়ে সমালোচনাকারীদের একহাত নেন ইনফান্তিনিও। ধারণা করা হচ্ছে আফ্রিকান ফুটবল দেশগুলো ফিফার ২ বছর পর পর বিশ্বকাপ ফুটবল আয়োজনের পরিকল্পনাকে স্বাগত জানাবে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে অসাম্প্রদায়িকতার বিকল্প নেই। এখনো ধর্মের নামে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা আছে। বিলিয়ার আয়োজনে বাংলাদেশ ও ভারতের সংবিধানের তুলনামূলক বিশ্লেষণ নিয়ে বিশেষ লেকচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিলিয়ার পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাই স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির সহ অন্যরা। সংশোধনের নামে বাংলাদেশের সংবিধানকে বারবার ক্ষত বিক্ষত করা হয়েছে বলে মন্তব্য করেন আলোচকরা। সাম্প্রদায়িকতার বেশবাষ্প এখনো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয় প্রায়শই, এবং ধর্মের নামে, সেই পাকিস্তানে যেমন ধর্মের নামে আমাদের উপর শোষণ হতো, এখনো ধর্মের নামে আমাদেরকে পিছিয়ে দেবার নানান রকম চেষ্টা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালির যে স্বপ্ন, যেটা আমাদের এই সংবিধান ধারণ করেছিল, সেটার
যে একটা বাস্তবায়ন, সেটাকে করবার জন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এখন আমরা যাচ্ছি এগিয়ে। বিশাল আমাদের অর্জন, কিন্তু এই অর্জন আমাদের আরো বড় হতে পারতো যদি আমাদের এই পিছিয়ে পড়ার বিষয় না থাকতো। এবারে নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাত অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ইউরোপ ও আফ্রিকায় করোনা পরিস্থিতির অবনতি, সাউথ আফ্রিকায় নতুন ধরন শনাক্তে উদ্বেগ এবং বাড়তি সতর্কতা জারি। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। একদিন পর দেশে করোনা ভাইরাসের মৃত্যু আবার কমেছে। গত 24 ঘন্টায় মহামারীতে মারা গেছেন 3 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছেন 239 জন কোভিড রোগী। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 15,75,424 জন। তাদের মধ্যে মারা গেছেন 27,973 জন। গত একদিনে কিছুটা বেড়ে শনাক্তের হার হয়েছে 1.41%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 277 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 15,39,830 জন। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। যশোর খুলনা মহাসড়কের শহরের মুরলী মোড় থেকে মনিহার পর্যন্ত 3 কিলোমিটার 4 লেন সড়কের কাজ এগিয়ে চলছে। দীর্ঘদিন ভাঙাচোরা সড়কটির 4 লেনের কাজ শেষ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বদলে যাচ্ছে যশোর খুলনা মহাসড়ক। 2019 সালের শেষ দিকে শহরের মনিহার থেকে মুরলী পর্যন্ত 3 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপদ। 24 ফুটের সড়কটির 4 লেনে প্রস্থ দাঁড়াচ্ছে 50 ফুটের বেশি। 131 কোটি 17 লাখ টাকা ব্যয় সাপেক্ষ এই প্রকল্পের মাঝে রাখা হয়েছে সড়ক ডিভাইডার, আধুনিক মানের ড্রেন ও ফুটপাথ। অনেক ভালো, মানে এত বড় রাস্তা দক্ষিণবঙ্গের মানুষের জন্য বা আমাদের যশোরের মানুষের জন্য খুবই উন্নয়ন। আগের থেকে মোটামুটি আমরা এখন সচ্ছলভাবে চলতে পারবো, তবে কাজটা যদি আরো দ্রুত হয় আমাদের জন্য একটু ভালো হয়। রাস্তায় যে যানজট তৈরি হচ্ছে এতে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এখন 4 লাইন রাস্তা আছে, এখন দামটা কমবে, চলাচলটা ভালো হবে। যাত্রীরা অনেক কষ্ট পায় রাস্তাতে এখন, এই জন্য আমরা ছোলো কাজটা, কিন্তু ইনশাল্লাহ 23 দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সড়ক বিভাগের কর্মকর্তারা বলেছেন প্রকল্পটি শেষ হলে বদলে যাবে যশোর শহরের পূর্বাংশের চিত্র। পাশাপাশি দূর হবে দীর্ঘদিনের জনদুর্ভোগ। সংশ্লিষ্টরা বলছেন 2022 সালের জুনের আগেই সড়কটির কাজ পুরোপুরি সম্পন্ন হবে। যশোর শহরটিকে নান্দনিক করার যে পরিকল্পনা রয়েছে তার একটা অংশ হিসেবে আমরা এই প্রকল্পটিকে হাতে নিয়েছি এবং মনিহার থেকে মুরলী পর্যন্ত অত্যন্ত ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। দীর্ঘমেয়াদী বৃষ্টিপাতের ফলে কাজটি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। বিধায় আমরা আগামী জুন 23 সাল পর্যন্ত আমরা এটা সময় বর্ধন করছি। তারা বলছেন শুধু মুরলী থেকে মনিহার পর্যন্ত নয়, এভাবে যশোর শহরের প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ অন্যান্য সড়কগুলোকেও উন্নীত করা হবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে নিউজটা আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশের মতো আফ্রিকার বিভিন্ন দেশেও করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সাউথ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের জেরে বাড়তি সতর্কতা জারি ও ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করার পদক্ষেপ নিয়েছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। আশঙ্কা করা হচ্ছে কয়েকবার রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভাইরাসের এই ধরনটি টিকা প্রতিরোধী। ইউভুক্ত সব দেশে দক্ষিণ আফ্রিকা ও তার প্রতিবেশী দেশগুলো থেকে আসা সব ফ্লাইটে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। জার্মানিতে একদিনে 76,000-এর বেশি আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। পর্তুগাল প্রবেশে টিকা কার্ড এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভিয়েতনাম ও মিশরের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।
এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। এবার ব্রিটেনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যোগাযোগের জন্য অ্যাপ তৈরি করেছে 9 বছর বয়সী সিন পর্টার। ছোট ভাই অ্যাডাম শন বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তার যোগাযোগ সাহায্য করার জন্য একটি উপায় খুঁজে বের করার সিদ্ধান্ত নেন সিন পর্টার। একই সাথে স্কুল প্রকল্পের অংশ হিসেবে অ্যাপটি তৈরি জানিয়েছেন পর্টার। অ্যাপের মাধ্যমে কেবল মোবাইল স্ক্রিনে প্রয়োজনীয় ছবি ট্যাপ করার মাধ্যমে সহজেই পরিবারের অন্যদের সঙ্গে যোগাযোগ করা যায়। এবারে অর্থনীতি সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে তৈরি হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার নতুন কারখানা। এই কারখানা তৈরির জন্য $100 কোটি বেশি ব্যয়ের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই কারখানায় কাজ সম্পূর্ণ হবে জানিয়েছে টেসলা। কারখানায় বিভিন্ন ধরনের উৎপাদন সক্ষমতা থাকবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে গাড়ির যন্ত্রাংশ সন্নিবেশ, রং করা সহ বিভিন্ন কাজের জন্য 31 ডিসেম্বরের আগেই প্রস্তুত হয়ে যাবে কারখানাটি। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে মতবিনিময়ের সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুর মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান। প্রধান তথ্য কর্মকর্তা বলেন, গণমাধ্যম যত সক্রিয় হবে রাষ্ট্র তত সচেতন হবে। সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে চলেছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। বগুড়ার শাহজাহানপুরে এবার মরিচের ভালো ফলন পেয়েছেন কৃষক। বাজার মূল্যেও সন্তুষ্ট তারা। কৃষক বলছেন, সাধারণ জাতের তুলনায় হাইব্রিড মরিচ আবাদে পাল্টে গেছে চাষের হিসাব। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ও ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। মরিচ চাষে প্রধান এলাকা বগুড়ার শাহজাহানপুর উপজেলার মালদা ইউনিয়নের শেরকোল গ্রাম। এখানকার আবাদি ক্ষেত এখন সেজে উঠেছে অন্যরকম চেহারায়। কাজ করছেন শত শত নারী শ্রমিক। মরিচ লাভজনক ফসল। 45-50 দিন পর থেকে আবার মরিচ উঠান শুরু হয়। 2-3 বার উঠেছি, 2-3 বার আবার উঠাবো। 3 বিঘে জমির আবাদ করছে, মানে মরিচ তুলতে সেখানে মানে আব্বুর সঙ্গে একটু সাহায্য করছি। আমি একটা আশা রাখছি 100 মনের মতো মরিচ উঠবে। এখন বাজার আল্লাহ পাকের ইচ্ছা বলা যাবে না, কম বেশি হতে পারে। এই মরিচের গাছের উপরে আমরা শশার চাষ করি বেশিরভাগ, তারপরে করলা করি, এমনি চিচিঙ্গা আছে, তারপরে কেউ কেউ কুমড়োও করে। আমি বেশিরভাগ শশাই করি। কৃষক বলছেন, মরিচ আবাদে দিন পাল্টে গেছে তাদের। এখন আগের চেয়ে কম সময়ে ফলন উপযোগী জাত হাতে পেয়েছেন তারা। হাইব্রিড মরিচটা সব সময় সারাক্ষণই আমরা মনে করেন এই 6 মাসের মধ্যে এবার লাগাছি, এই 6 মাসের মধ্যে 2-3 বার তোলা হচ্ছে। প্রতি বিঘা জমির মরিচ বিক্রি করে কৃষক 1.5 থেকে 2 লাখ টাকা আয় করতে পারছেন। এবছর মরিচের বারবারতে অনেক ভালো, বিঘা প্রতি 2 বার করে মাসে উত্তোলন করে এবং 30 মন মতো উত্তোলন হচ্ছে। আর বাজার মূল্য হলো যথেষ্ট ভালো, 100 টাকা 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আশা করি কৃষক লাভবান হবে। শাহজাহানপুর ছাড়াও ধুনট, গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি উপজেলায় দিন দিন মরিচের আবাদ বাড়ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে আবাদি জমি ও জলাশয় ভরাট করছে প্রভাবশালী চক্র। প্রশাসনের অভিযানে জরিমানা করা হলেও থেমে নেই বালু ভরাট। স্থানীয়দের অভিযোগ, কেনা জমির বাইরেও জোর করে অনেকের জায়গায় বালু ফেলছে চক্রটি। আক্তার হোসেনের রিপোর্ট। কয়েকদিন আগেও এখানে বিভিন্ন ফল ফসল আবাদ করত কৃষকরা।
বেশ কয়েকটি জলাশয় ছিল দেশীয় মাছের আধার। এখানকার কিছু জমি কিনে রাতারাতি বালু ভরাট শুরু করে একটি শিল্প প্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাবশালী চক্র। এক পর্যায়ে নিজেদের কেনা জমির বাইরেও বালু ভরাট করে প্রতিষ্ঠানটি। এতে কৃত্রিম জলাবদ্ধতা সহ এলাকার পরিবেশ বিপর্যয় ঘটে। চাপের মুখে দিয়া চাপে আমরা কইছি বিক্রি করবো, সম্পত্তি পামুকে আমরা নাই তো বাপদাদার কালানের সম্পত্তি। আমার জায়গায় এরা জোরপূর্বক এই টিপপথের নাম কইয়া সমস্ত বালু ফলায় ভরে লাইতেছে। এই জমিটার মধ্যে আমার ধান ছিল, ধান সব তলায় ফেলাই দিছে। চারা ছিল সিম গাছ, তারপরে উস্তা, বিভিন্ন ফসলাদি। রাত্রে অন্ধকারে কোনো কথা নাই, মানে মাটি ভরাট করতেছে। যতটুকু জায়গা আছে 4টা ফ্যামিলি আনো থাকবো, এই জায়গাগুলো অনেক বালু দিয়া জোরপূর্বক ভরাট করে লইতেছে। অন্যের জমিতে বালু ফেলে বিক্রি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাদেরকে বলা হয়েছে যে তোমরা আইসা বইসা আলাপ আলোচনা করে যে ইয়া করো, কিন্তু একজনও আসে নাই। যদি তার জায়গা না বিক্রি করে তাইলে তার জায়গাতে যদি বালু আমাদের আইন ডালাবো, আর না হইলে বালু যার জায়গাত গেছে সেই কোম্পানি অর্ডার দিছে বালু ভরাট করেন, জায়গা আছে যদি বিক্রি করে তারা আইবো, আইলে আমি উচিত দাম দিয়ে দিব। অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যে কোনো এলাকায় আমাদের জমির শ্রেণী পরিবর্তন করতে হলে, বালু ভরাট সেখানে ইন্ডাস্ট্রি স্থাপন করতে হলে জমির শ্রেণী পরিবর্তনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের একটা অনুমতি লাগে আমাদের আইন অনুযায়ী। তো তারা এই কাজটি করে নাই এবং আমাদের কাছ থেকে তাদের কোনো আবেদনও পাই নাই এখানে ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য জমি ভরাট। সো এটা একটা বেআইনি কাজ তারা করছে, তো এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিছুদিন বন্ধ থাকলেও আবারও চলছে বালু ভরাট। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক বিনিয়োগ কমে গেছে। করোনা মহামারীর কারণে লকডাউনের প্রভাবে বহু প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় বিনিয়োগের এই নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত তথ্যে দেখা যায় তৃতীয় প্রান্তিকে দেশটিতে মূলধন ব্যয়ের পরিমাণ কমেছে 2.2%। এই সময় অস্ট্রেলিয়ার মূলধন ব্যয়ের পরিমাণ দাঁড়ায় $2,357 মার্কিন। এর আগে বাজার পূর্বাভাস অনুযায়ী মূলধন ব্যয়ের পরিমাণ 2% কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাদর্স বিরতি। বিরতির পর্যায়ে থাকছে টিসিবিতে নিত্য পণ্যের যোগান বাড়াতে ক্রেতাদের আহ্বান, ডিলাররা ঘাটতির অভিযোগ করলেও কর্তৃপক্ষের অস্বীকার। সেরা সব মোবাইল রিচার্জ একটু বাড়ায়া দেয়, আমরা জনগণ সবাই পাই। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমাদের গরিবের মাঝে আরো বেশি আইটেম বাড়ায় দেয় তাহলে আমরা সবাই উপকৃত হব। আরো বাড়ানো উচিত, একটা পণ্য বাড়াইলে ভালো হয়। ডিলাররা বলছেন করোনার শুরু থেকেই টিসিবির নিত্যপণ্যের ট্রাকের সামনে লাইন দীর্ঘ হচ্ছে। চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করি দিতে, কিন্তু সম্ভব হয় না। আমাদের বরাদ্দের পরিমাণটা কিছুটা কম তুলনামূলক, তো যার কারণ হচ্ছে যে আমরা যখনও আমাদের শেষ হয় সম্পূর্ণ প্রোডাক্ট, তখনও দেখা যায় যে অনেক মানুষ পায় না। আমাদের যে নির্ধারিত খরচ সেটা তো এখনও রয়েই গেছে ফিক্সড, কিন্তু আমাদের বরাদ্দটা কম হওয়ার কারণে আমাদের যে দিন শেষে যেই লাভটা সেটা অনেকটা কমে গেছে। তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ এই 4টি পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানালেন টিসিবির মুখপাত্র। প্রতিটি ট্রাকে প্রতিদিন আমরা আপনার 1700 থেকে 1800 কেজি করে পণ্য দিচ্ছি। ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি করা হবে। আমাদের কাছে ট্রাকে দেওয়ার জন্য যে পরিমাণ পণ্য দরকার সেটা আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে। এই মজুদের সাথে পাশাপাশি আমাদের পাইপলাইনেও যথেষ্ট পণ্য আছে, অর্থাৎ ঢাকা সিটির সব জায়গায় চাহিদা, কারণ এত ঘনবসতি। আমরা প্রায় 100টি ট্রাকের মাধ্যমে ঢাকা সিটিতে বিলি করি, যেখানে অন্যান্য বিভাগে শহরে আমরা 10 থেকে 12টি বা 15টি ট্রাকের মাধ্যমে করে থাকি। বর্তমানে রাজধানী সহ সারা দেশে টিসিবির 400 থেকে 450 ট্রাক থেকে প্রতিদিন স্বল্প মূল্যে পণ্য সেবা নিচ্ছেন প্রায় 5,40,000 মানুষ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম। সন্ধ্যায় রাজধানীর জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠন নস্যাৎ করতেই পাকিস্তানি দোসররা তাকে হত্যা করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে দেশের জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে 15 আগস্ট ভিত্তিক নাটক প্রদর্শন করা হয়। এ সময় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে রাধা রমন লোকসঙ্গীত উৎসব। উৎসবের স্লোগান সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। আয়োজনের উদ্বোধন করেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। আয়োজনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সংস্কৃতিকে হাতিয়ার করে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 11তম এই আয়োজনে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীরা। রাধা রমন সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত উৎসব চলবে 28 নভেম্বর পর্যন্ত। বৃক্ষপ্রেমীদের মাঝে গাছ আদান প্রদান করার লক্ষ্য নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বৃক্ষ বিনিময়ের সভা করেছে ফেসবুক ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্ল্যান্ট লাভার সোসাইটি BPLS। ঢাকা শহরের বায়ু দূষণের পরিমাণ কমাতে এবং নতুন প্রজন্মকে গাছের প্রতি উৎসাহিত করতে এই ব্যতিক্রমী উদ্যোগ। বিভিন্ন ফুলের গাছ, ঔষধি গাছ, ক্যাকটাস, অর্কিড সহ দুর্লভ প্রজাতির গাছের সংগ্রহ নিয়ে মিলন মেলায় হাজির হয় সারা দেশের ছোট বড় বাগানীরা। প্রতি মাসের শেষ শুক্রবার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। জুম ফিল্ম ফোরাম, পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এবং ড্রিক ট্রাস্টের যৌথ আয়োজনে রাজধানীর ড্রিক পাঠ ভবনে শুরু হয়েছে ৫ম পার্বত্য চলচ্চিত্র উৎসবের ঢাকা সংস্করণ। 3 দিনব্যাপী উৎসবে আদিবাসী ভাষায় চলচ্চিত্র নির্মাণের ইতিহাস নিয়ে 20টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, চাকমা সার্কেল প্রধানের উপদেষ্টা রানী ইয়ান, চলচ্চিত্র নির্মাতা রবিউল আলম রবি উপস্থিত ছিলেন। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলান্তি ফাদটস বিরতির পর্যায়ে থাকছে টি10 ফ্র্যাঞ্চাইজি লিগে টানা 4র্থ জয় পেল বাংলা টাইগার্স। হোস্ট টিম আবুধাবির বিপক্ষে 10 রানের জয়।